নিজের কেবিনে ইরফাদ চেয়ারে বসে আছে। চেয়ারের হাতলের ওপরে ঠেকানো কনুই, সেই হাতে ভর করা কপালের পাশ, বন্ধ চোখ, এক পায়ের সাহায্যে দুলছে চেয়ার। বন্ধ চোখে সবগুলো ঘটনা একসাথে সাজিয়ে নিচ্ছে সে। এরই মধ্যে কেউ যেন বাঘের ধাওয়া খাওয়া গতিতে কেবিনে ঢুকলো। অনুমতি সম্মতি কোনো কিছুরই পরোয়া না করে সে সোজা মেঝেতে ধড়াস করে শুয়ে পড়ল। সদ্য ঘটা ঘটনা ঝড়ের গতিতে উপলব্ধি করে ইরফাদ উঠে দাঁড়ায়। মেঝেতে শুয়ে পড়েছেন রিজভী শিকদার। একজন পুলিশ অফিসারের এহেন কাণ্ডে কিঞ্চিত ভাঁজ পড়ে ইরফাদের চওড়া কপালে। সে ধমকের সুরে বলে, এটা কোন ধরনের বিহেভিয়ার? মাফ করবেন স্যার, এই মুহূর্তে আমার কোনো জ্ঞান নাই। আপনি কি ভুলে গেছেন আপনি একজন পুলিশ অফিসার? কে? আমি কোনো অফিসার টফিসার না, আমি একজন বাবা। আমার মেয়েকে আপনি এনে না দেওয়া পর্যন্ত উঠবো না। দরজার বাইরে দাঁড়িয়ে আছে রিজভী শিকদারের ওয়াইফ, তিনিও কাঁদছেন। ইরফাদ রিজভী শিকদারকে বলেন, উঠুন, আমার মেয়ে পুরো এক রাত বাসায় নেই, সেই কাল বেরিয়েছে। শহর জুড়ে খুন আর খুন। আল্লাহ, আমার আর কোনো মেয়ে নাই, ওই একটাই মেয়ে আমার। ওই মেয়ের দিকেই তাকিয়ে পুরো জীবন বইয়ের কত টর্চার সহ্য করে গেলাম। মেয়ে না হলে কবেই। এটুকু বলেই থামেন রিজভী শিকদার। নিজের বইয়ের আগুনের ফুলকি ওঠা মুখ দেখে আবারও চোখটা বন্ধ করেন। ইরফাদ শক্ত গলায় বলেন, পার্সোনাল ইস্যু টেনে আনবেন না। না না, বেশি আবেগে সত্যি বের হয়ে গেছে স্যার, আর বলবো না। আমার একটাই মেয়ে, আমি ঘুমাতে পারছি না, খেতেও পারছি না। তাহলে বুঝলেন মেয়ে হারালে কত যন্ত্রণা হয়। একজন মেয়ের বাবা হয়ে অন্য বাবার বুক খালি কিভাবে করলেন? রিজভী শিকদার উঠে বসেন, তারপর বলেন, কি বলছেন স্যার? আমি আবার কি করলাম? আপনি ভেবে দেখুন কিসের ফল পেলেন। আমি তো কাউকে খুন করিনি, কিডন্যাপও করিনি। একটা মেয়ের সম্মান নষ্ট করেছেন। মেয়েটির মা হসপিটালাইজড, এখনো পর্যন্ত মেয়েটি জানেও না। মেয়ের বাবা তো দিশেহারা। এখন নিজের সাথে যা ঘটলো আপনিই বুঝুন। ইউ ডিজার্ভ ইট। আমি সব স্বীকার করব। আমাকে সাসপেন্ড করা হোক, ফাঁসিতে ঝোলানো হোক, যা ইচ্ছা করা হোক, সব কিছুর বিনিময়ে আমার মেয়েকে চাই। আপনি কেন কেস নিয়ে আগাচ্ছেন না স্যার? চৈতি আমার মেয়ে বলে মেয়েদের মতো বেশি বোঝা ভালো নয়। গুম হওয়া প্রতিটা মেয়েই আমার কাছে সমান। সবাইকে নিজের কাতারে ফেলে এভাবে যেখানে সেখানে হুমড়ি খেয়ে পড়বেন না। ইরফাদ সকল ঘটনাকে দুই ভাগে ভাগ করেন, ছেলে ও মেয়ে। প্রথমত, কয়েকটি ছেলে গুম, আর দ্বিতীয়ত মেয়েদের লাশ পাওয়া ও মেয়েদের গুম। এর মধ্যে রাফি সহ ছেলেগুলো গুম হওয়ার ঘটনা অত্যন্ত সূক্ষ্মভাবে করা হয়েছে। ছেলেগুলোকে গুম করা হয় চাকরি দেবার প্রত্যাশায়, বাকি মেয়েদেরকে কিডন্যাপিং এর উদ্দেশ্যে। নারী ব্যবসা হতে পারে। যে কয়টি লাশ পাওয়া গেছে প্রত্যেকটি মেয়ের মৃত্যুর কারণ মেডিসিনের ওভারডোজ। চিত্র আর হৃৎপিণ্ড বের করা শুধুই পুলিশের চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা হতে পারে। মেয়েদের তুলে নেওয়ার অনেক কারণ থাকলেও ছেলেদের তুলে নেওয়ার কারণ বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে ছেলেদের কেসটি সম্পূর্ণই ধোঁয়াশা। তবে মেয়েদের উদ্ধারের জন্য কাজ আগানো যায়। কনফারেন্স রুমে দাঁড়িয়ে এই সকল বিষয় আলোচনা করে নিল ইরফাদ। হতে পারে এর পেছনে আসলে কোনো চক্র আছে। আমাদের প্রথম ফোকাস মেয়েদেরকে জীবিত উদ্ধার করা। কোনো মেয়ের শরীরে আঁচড় লাগার আগেই চক্রটিকে আমাদেরকে ধরে ফেলতে হবে। ওকে? সবাই বলল, ওকে স্যার। ইরফাদ শান্ত গলায় বলল, যদি নারী পাচারের কেস হয় তাহলে আমাদের প্রথম কাজ হবে সকল চেকপোস্টে নজর রাখা। সকল চেকিং পয়েন্ট অ্যালার্ট করে দিন। কোনো গাড়ি যেন চেক না করে ছাড়া হয় না। আর সেকেন্ড ফোকাস করতে হবে কোন প্রসেসে মেয়েদেরকে কিডন্যাপ করা হচ্ছে। কারণ জানলে অ্যালার্ট করা যাবে, যাতে করে নতুন কেউ এই ফাঁদে পা না দেয়। গতকাল রিমা কবিরের সাথে আরেকটি মেয়েও ছিল, ওনাকে থানায় আনার ব্যবস্থা করুন। জাবির? জি স্যার। আপনাকে সিমলাপুরের প্রফেশনাল আর্টিস্টদের একটা লিস্ট করতে বলা হয়েছিল, ওটা কি রেডি? চেষ্টা করেছি স্যার। তাহলে সবার উপর কড়া নজর রাখার ব্যবস্থা করুন। ওকে স্যার। ইরফাদের তিথিকে সামনে বসায় গতকালের ঘটনার পুঙ্খানুপুঙ্খাভাবে বর্ণনা করতে বলে। একটা লাইনও যেন মিস না হয়। তিথি বলল,
আমি আর রিমা সকালে বের হয়েছিলাম থানার উদ্দেশ্যে। সিনথিয়া আমাদের ফ্রেন্ড, তার সাথে দেখা করার উদ্দেশ্যে আমরা থানার দিকেই যাচ্ছিলাম। আমার বান্ধবী রিমা বেলি ফুল খুবই পছন্দ করে, রাস্তায় বেলি ফুল দেখেই দাঁড়িয়ে যায়। বেলি ফুল কিনে আমরা আবারও হাঁটতে শুরু করি। আমি তখন সদ্য ক্রাশ খাওয়া ছেলেটির বর্ণনায় ব্যস্ত। বর্ণনার শেষেও ওর কোনো কমেন্ট না পেয়ে পাশ ফিরি। তখনই দেখি ও নেই। নেই তো নেই, পুরো রাস্তায় কোনো জায়গাতেই নেই। এরই মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আপনার সন্দেহজনক? সবই স্বাভাবিক ছিল। আপনারা অন্য কোনো মতলবে বের হননি তো আবার? এই ধরুন বয়ফ্রেন্ডের সাথে মিট করা বা পালিয়ে যাওয়া। রিমার যে বয়ফ্রেন্ড, সে 10 মাসেও একবারও দেখা করে না। আর আমার বয়ফ্রেন্ড তো একটা লিস্ট পুরা, দেখা করার আগে একটা অন্তত শিডিউল করে নিতে হয়। বাহ, নিজের কীর্তির কথা নিজের মুখেই বলছেন। এমন মেয়ে আজকাল দেখাই যায় না। আমি নিজেকে লুকাতে পছন্দ করি না। আমি যা, আমি সবার কাছেই তাই। আমার অসংখ্য বয়ফ্রেন্ড, কিন্তু কোনোটাই আমার বয়ফ্রেন্ড নয়। সবগুলো আমার ছ্যাঁকা খাওয়া বান্ধবীর থেকে নেওয়া, মানে হালকা টাইট দেওয়ার জন্য। আচ্ছা, রিমা কবিরের বয়ফ্রেন্ডের নাম কি? শুভ্র। ওনাকে সন্দেহ করে কোনো লাভ নেই, সে তো ভালোভাবে হাঁটতেও পারে না, কিডন্যাপ করবে কি করে? ওকে, ইউ ক্যান গো। কেন? আপনি কি থাকতে এসেছেন এখানে? প্লিজ স্যার, প্লিজ আমাকে জেলে ভরে দিন। আপনার আশেপাশে থাকলেও আমি ধন্য। তিথি অস্পষ্ট সুরে কথাটি বলে মিষ্টি মিষ্টি হাসলো। ইরফাদের কানে গেল না কিছুই। তিথি উঠে দাঁড়ায়। তখনই ইরফাদ বলে, আচ্ছা, রিমা কবির কি বেলি ফুলের স্মেল নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ও তো নাক ডুবিয়েই রেখেছিল ফুলের মধ্যে। আই সি, এটাই কারণ। কি স্যার? নাথিং, গো। বলেন না স্যার, আমার আবার সাসপেন্সে ঘুম হবে না। আই সে গো। না বললে আমি যাব না। ইরফাদ খানিকটা অবাক হয়। জীবনে বহু মানুষ দেখেছে ইরফাদ, এমন তেরা মানুষ তো দেখেনি। ইরফাদ কথা না বলে শক্ত চোখে তাকায়। তিথি তখন দরজার দিকে পা বাড়ায়, আবার কিছু একটা ভেবে পেছনে ফিরে। বলেন না স্যার, একটু এক চিমটি বলেন। ইরফাদ মনে মনে ভাবে, আজব মেয়ে তো, কিন্তু মুখে কোনো কথা বলে না, চুপচাপ ফাইল ঘাটে। তিথি দরজায় দাঁড়িয়ে থাকে। সে মুখটা বেঁকে ভেঙচি কেটে বলে, এত তেড়া কেন আপনি? বললে কি হয়? না শুনে যাব না আমি। ইরফাদ শক্ত চোখে শক্ত গলায় জাবিরকে ডাকে, জাবির। তিথি তড়িঘড়ি করে বলে, যাচ্ছি যাচ্ছি। মুডি লোক। ইরফাদ সত্যি এবার রেগে যায়। মুখের ওপরে কি সব কথাবার্তা! পাগল নাকি? এমন মেয়ে তার জীবনে সে দেখেনি। তিথি বেরিয়ে যায়। নিজের কাজে মন দেয় ইরফাদ। তিথি আবারও দরজায় দাঁড়িয়ে উকি মেরে বলে, এসপি সাহেব, আপনি কি রেগে গেলেন? রাগলে দেখছি আপনাকে আরো বেশি সুন্দর লাগে। আবারও ক্রাশ খেলাম তো, সত্য বলার অপরাধে আমাকে জেলে পাঠাতে পারেন। ইরফাদ জীবনে বহু মেয়েকে দেখেছে, কিন্তু এই প্রথম এমন বেহায়া বজ্জাত হতচ্ছাড়া মেয়ে দেখলো। ইরফাদ কোনো প্রতিক্রিয়া করলো না, যেন কথাটি সে শোনেনি। তিথি আবারও বলল, ইয়েস। এত সুন্দর কেন আপনি? ইরফাদ রেগে বলল, আপনি যাবেন? রেগে যান কেন? এত হ্যান্ডসাম হয়ে বসে থাকলে তো আসামিও ক্রাশ খাবে। জেল থেকে তারা যেতেই চাইবে না। ক্রাশ খাওয়া আপনার স্বভাব, না হলে কি আর ক্রাশের কথা বলতে বলতে বান্ধবীকে হারিয়ে বসেন? ক্রাশ খাওয়া ব্যক্তিটি আপনিই ছিলেন। বান্ধবীকে না হারালে আজ দেখাও হতো না, খুঁজেও পেতাম না। বান্ধবী নিখোঁজ হওয়াতে বেশ খুশি দেখাচ্ছে দেখি আপনাকে। সন্দেহ করে বসলেন নাকি আমাকে? পুলিশের চোখে শুধুই সন্দেহ আর সন্দেহ। শুনুন তিথি, কাউকে দেখিয়ে দুঃখ প্রকাশ করে না। বান্ধবীর জন্য ঠিকই পড়ছে। তিথি আবারও বলল, আপনি রাজি থাকলে বাকি বয়ফ্রেন্ডগুলোকে একদমই ব্লক করে দিব। একদম ভালো হয়ে যাব। একটা মেয়ে আপনার জন্য ভালো হতে চাচ্ছে স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মি। ইরফাদ শক্ত চোখে তাকালো। তিথির তাতে আসে যায় না। এই প্রথম তার কোনো ছেলেকে সত্যি সত্যি মনে ধরেছে। দরজায় দাঁড়ানো তিথি মনে মনে ভাবলো, মুখ ফুটে বলতে না পারায় অনেক মেয়েই ভালোবাসার মানুষকে পায় না। সেই কাতারে সে নিজেকে ফেলতে চায় না। পছন্দ যখন হয়েই গেছে, বলতে কিসের আফসোস।
দুঃখের মধ্যেও একটা কথা না বললে পারছি না। লাভ ইউ স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মি। আপনি যাবেন? না, না গেলে কি করবেন? দূর, আচ্ছা মেয়ে তো। এই যে স্যার, আমি কিন্তু অতটাও নির্লজ্জ নই। কয়েকবার বলেছি, আরো কয়েকবার বলবো। রাজি হলে হবে, না হলে নাই। এরপর সোজা আপনার ঘরে উঠবো কিন্তু। ইরফাদ এবার দাঁতে দাঁত ফেলেই বলল, আউট। তিথি দৌড়ে বেরিয়ে যায়। পথি মধ্যে দেখা হয় একজন পুলিশের সাথে। তিথি নেম প্লেট দেখে বলে, আপনি আব্দুর রহমান? হ্যাঁ। ও, স্যার বলল স্যারের ফোন নাম্বারটা দিতে। কোন স্যার? ওই যে কেবিনে বসে আছে, ইরফাদ সিনহা। ওনার হাতে মেলা কাজ। আপনার নাম বলে দিলেন। স্যার এর অনুমতি ব্যতীত স্যারের নাম্বার দেওয়া তো নিষেধ। প্রয়োজন হলে স্যার নিজেই কার্ড দেন। স্যারই তো আপনার কথাই বলে দিল, কার্ড নাকি শেষ। যান যান, শুনে আসুন। পুলিশে পা বাড়াতেই তিথি বলে উঠল, আমি যাই, আমার আবার মেলা কাজ। স্যার নাম্বার দিতে বলল, দিলেন না, পরে কেউ বকা খেলে আমার কি। পা বাড়াতেই আব্দুর রহমান বলেন, শুনুন, লিখে দিচ্ছি। তিথি ছোট্ট কাগজে নাম্বারটা লিখে নিল। তারপর নাম্বারের ছোট্ট কাগজের ভাঁজে ওষ্ঠটা স্পর্শ করে বলল, ইস, এত ভাল লাগে কেন রে আমার। রাত দিন বোঝার উপায় নেই। আধারে ডুবে থাকা চার দেওয়ালের মাঝে মনে হচ্ছে গভীর রাত। একই মেঝের ওপরে থেকে ভেসে আসছে গভীর শ্বাসের শব্দ। আশেপাশে যেন অনেকেই আছে, যারা ঘুমে তলিয়ে আছে। রিমা চোখ খুলে আন্দাজ করলো তার হাত দুটো পেছনের দিকে বাঁধা, মুখে টেপ লাগানো। কথা বলার উপায় নেই। কিন্তু কেন? সে কোথায়? সকালের কথা স্মৃতিচারণ করলো সে। সকালে বেরিয়েছিল দুজন, তারপর কি হলো? তিথি কোথায়? সে ডাকে, তিথি তিথি, কিন্তু সে শব্দ আর মুখ ভেদ করে বের হয় না। মুখ চোখের কোণা জলে পরিপূর্ণ হয়ে ওঠে। ভয়ানক কিছু কল্পনা করে আত্মাটা কেঁপে ওঠে। তখনই ভেসে আসে কয়েকটি পুরুষের ভরাট গলা। তারা কিছু আলোচনা করছে। রিমা কান পেতে থাকে। ভেসে আসা পুরুষালী গলার দিকে আন্দাজে এগিয়ে যায়। দরজার ওপাশ থেকে কেউ বলছে, মনে রাখবেন, এটাই আমাদের শেষ অপারেশন। ফুলফিল করতে পারলেই বেঁচে যাব, না হলে আজীবনের জন্য জেলে পচে মরব। সবাই কেয়ারফুল থাকবে, আমাদের বাঁচতে হবে। সূর্য ডোবার প্রস্তুতি। দূরে কোথাও পশ্চিম আকাশে ঢুলে পড়েছে রক্তিম সূর্য। কচ্ছপের গতিতে গাছের ওপাশে হারিয়ে যাচ্ছে সূর্যের রক্তিম আভা। ইরফাদ নিজের রুমে প্রস্তুতি নিচ্ছে সিভিল ড্রেসে। বাকি কাজ সবার জন্য প্রস্তুতি নিচ্ছে সে। হঠাৎই বিছানার সাইডে টেবিলে পড়ে থাকা মোবাইলটা কেঁপে উঠল। ইরফাদ ফোনটা তোলে। ওপাশ থেকে মেয়েলি গলা, স্যার, মিস সিনথিয়া তো কাঁদছে। ইরফাদের গলা স্বাভাবিক, যেন নেই জিজ্ঞাসা করার কোনো আগ্রহ, আর না জানার আগ্রহ। ইরফাদের চুপ থাকা অবস্থায় দায়িত্বরত পুলিশ বললেন, মিস সিনথিয়ার বাবা এসেছিলেন, সেই থেকেই তিনি কেঁদেই চলেছেন। ইরফাদের এই মুহূর্তে সবচেয়ে প্রথম কাজ গতকালের কেস নিয়ে আগানো। অনেকগুলো মেয়ের লাইফ রিস্কে, যেহেতু মুক্তিপণের দাবি এখনো আসেনি, সুতরাং হতে পারে পাচারের চেষ্টা। সকল যানবাহন থেকে শুরু বিভিন্ন চেকিং পয়েন্টে অ্যালার্ট করা হয়েছে। যে করেই হোক সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করতেই হবে। ভিকটিমের পরিবারের জবানবন্দিতে পাওয়া প্রত্যেকটা মেয়েই বেলি ফুল পছন্দ করত। প্রত্যেকটা মেয়ের গুম হওয়ার লোকেশন জেনে নেওয়া হয়েছে। তারই মধ্যে রিমা কবিরের লোকেশন থেকে পাওয়া ফুটেজ দেখেছে ইরফাদ একটু আগে দুটো মেয়ে রোড সাইডে হাঁটছে। অতঃপর রিমা কবির বেলি ফুল কিনছিল। তারপর তিথির দেওয়া তথ্য মতোই রিমা কবির ফুল নাকে ডুবিয়ে দেয়। তারপর যা ঘটেছে তার আগে ইরফাদের সন্দেহ করেছিল বেলি ফুলের ঘ্রাণের সাথে অন্য কিছু মেশানো ছিল। এক্ষেত্রে স্কোপালিন নামক এক ধরনের ড্রাগস ব্যবহার করা হতে পারে। এটি এমন একটি ড্রাগস যা পাওয়ার লিকুইড ও ইনজেক্ট আকারে পাওয়া যায়। পাউডার আকারে এই ড্রাগস ফোনের স্ক্রিনে, কাগজে ও বিভিন্নভাবে মানুষের শ্বাসে প্রবেশ করানো হয়। এটি একটি হ্যালুসিনেটিক ড্রাগ, যা শ্বাসে প্রবেশ করা মাত্রই মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারায়। এটির মাধ্যমে ছিনতাইকারীরা খুব সহজে মানুষকে
নিজের বশে এনে ছিনতাই করে। তবে এইবারের ঘটনাটা ভিন্ন। এটির মাধ্যমে কিডন্যাপিং এর কাজও চলছে। ফুটেজ স্পষ্ট, বেলিফুল কেনার পর রিমা, কবির আর তিথি একই সাথে হাঁটছে। একজন কথা বলেই যাচ্ছে, অপরজন মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তারপর সাইডে থামা প্রাইভেট কারে একাই উঠে পড়েছে। পাশের জন কথা বলায় এতটাই মগ্ন যে ধ্যান জ্ঞান ভুলে বসেছে। এতটুকু সময়ের মধ্যে এত দ্রুত কাজটি করা হয়েছে যে পাশে থাকা তিথি বুঝতেই পারেনি। গাড়ির নাম্বার নোট করা হয়েছে, তবে সে অনুযায়ী এগিয়ে যে তথ্য পাওয়া গেছে, গাড়িটি একদিন আগেই হারিয়ে গেছে। থানায় জিডিও করা হয়েছে। মেয়েগুলোকে উদ্ধার করার জন্য ভিন্ন পথে হাঁটতে হবে। ব্যস্ততায় ব্যস্ততায় সিনথিয়ার কথা মাথা থেকে কর্পূরের ন্যায় উড়ে গেছে ইরফাদের। ধীর গলায় বলল, ফোনটা ওর কাছে দিন। দায়িত্বরত মহিলা পুলিশ ফোন এগিয়ে দিলেন। সিনথিয়া কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। গলায় দলা পাকিয়ে উঠছে দুঃখগুলো। এই সময়ে ইরফাদের নামটা শুনে তার গলা আরো ধরে আসে। কারণ জানা নেই, দুঃখের সময় সান্ত্বনা দিলে দুঃখ আরো উপচে পড়তে চায় যে। ফোন কানে ধরে নীরবে চোখের পানি ফেলে সে। ওপাশ থেকে ভেসে আসে ধীর গলা, হোয়াট হ্যাপেন্ড? সিনথিয়া তার মায়ের অসুস্থতার কথা শুনেছে বাবার কাছে, রিমার কথাও শুনেছে। এরপর থেকে চোখ দুটো আরো শান্ত হচ্ছে না। কান্নারা তার ইচ্ছের বিরুদ্ধে বাঁধ ভেঙে উপচে পড়ছে। বাধা দিলেই বুকের মধ্যে জমা কষ্টগুলো হেসকি আকারে বের হচ্ছে। তার মা অসুস্থ, অতিরিক্ত দুশ্চিন্তায় প্যানিক অ্যাটাক হয়েছে বারবার। মায়ের মুখটা চোখের সামনে ভাসতেই ফুপিয়ে ওঠে সে। ওপাশের ধীর শান্ত গলা, আমি আসছি, কেঁদো না। দমকা হাওয়ার ন্যায় ঠেলে আসা কান্না হঠাৎই যেন উবে গেল। কোথায় গেল, কেন গেল? আচ্ছা, তার ব্যথাগুলো কি ইরফাদের সহানুভূতি চাচ্ছে? কিন্তু কেন? তিথি মাগরিবের আজান শুনে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। মোট 7 রাকাত সালাত আদায় করে 2 হাত তুলল। তার মোনাজাত জুড়ে সিনথিয়া নামটি প্রতিদিনই থাকে। আজ আরেকটি নাম যুক্ত হলো, রিমা। রিমা যেখানেই থাকুক যেন সুস্থ থাকে। উদ্ধারকারীদের উদ্ধার করার পথ যেন আল্লাহ সহজ করে দেয়। রিমা সহ সকল মেয়েই যেন সুস্থ স্বাভাবিকভাবে মায়ের কোলে ফেরে। কোনো মায়ের যেন শূন্য কোল না হয়। সব শেষে বলল, আমার 2টা কাছের মানুষকে তুমি দূরে নিয়ে গেলে। আমার যে আর কেউই রইল না। সবার মতো আমিও তো দুঃখ দেখাতে পারি না, বলতে পারি না আমার কষ্ট হচ্ছে। দুঃখ পেতে পেতে ইস্পাতের মতো কঠিন হয়ে গেছি আমি। আমি এখন সব জায়গাতেই হাসতে শিখেছি। অকারণেও হাসতে পারি, সবার সামনে 2-4টা চড় খেয়েও হাসতে পারি। আমি জানি আমি খারাপ, তবে আমি যেমনই হই, ওরা দুজন আমার ভালো থাকার কারণ। আমি সত্যি ওদেরকে খুব ভালোবাসি। তুমি ওদের কোনো ক্ষতি করো না, ওদের ভালোভাবে ফিরিয়ে দাও। ওরা ফিরলে আমি 2টো রোজা রাখবো। 2 চোখে টুপটুপ করে পড়া অশ্রু মুছে নিল 2 হাতের ছোঁয়ায়। তারপর উঠে বসলো বিছানায়। রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তিথির মামাতো বোন হিয়া। তিথি দৌড়ে উঠে গেল, হাত ধরে টেনে নিয়ে এলো হিয়াকে। 1 মিনিট আগেও যে কাজ ছিল, তার ক্রিয়াকলাপে বোঝার উপায় নেই যে সে দুঃখ পায়। তাকে দেখে সবসময় চিল মুড লাগে। যার কোনো দুঃখ নেই সে খিলখিলিয়ে কিছুক্ষণ হেসে নিল। তারপর বলল, কুট্টুস রে, শোন শোন, আজ যে কি করেছি। হিয়াকে তিথি কুট্টুস বলে ডাকে। কুটুসের জানার আগ্রহ ব্যাপক। মনের কার্যকলাপ সে ভালোভাবেই জানে। পুরো গল্প শোনার জন্য সে পা দুটো ভাঁজ করে বিছানায় আরাম করে বসলো। তারপর বলল, কি করেছো আপু? আজ থানায় গিয়েছিলাম। এসপি তো কিউটের দলা একটা, এত সুন্দর, এত হ্যান্ডসাম। এর আগে বলেছিলাম না, রাস্তায় দেখেছিলাম একটা ছেলেকে। থানায় গিয়ে দেখি সেই তো এসপি। বলো কি? হুম, আমি না আবেগে প্রপোজ করে ফেলেছি রে। কি বলো? অন ডিউটি অফিসারকে প্রপোজ করে বসলে? হুম। তুমি জানো এসপির ফুল মিনিং কি? এসপি কি? জানি রে জানি। তোমার ভয় করলো না? করেছিল তো। বেটা মনে হয় বেশি ভদ্র, যেভাবে চোখ শক্ত করে তাকাচ্ছিল। তবে মেয়ে বলে বেঁচে গেলাম মনে হয়। এমন কাজ আর করো না। নেহাতি ভদ্র ভালো মানুষ বলে বেঁচে গেছো, অন্য কেউ হলে সত্যি সম্মানহানি করতো।
আর অন ডিউটি অফিসারের সাথে এমন ফ্লার্ট করা উচিত হয়নি। আমি না সত্যি বেশি বেশি পাকনামি করি। ফোন নাম্বার এনেছি, একবার সরি বলবো? তোর কি লজ্জা শরম বলতে কিছু আছে? নিজের তো মান সম্মান নাই, আর অন্যের সম্মান খোয়াতে যা করা দরকার তা তো তুই ভালোই জানিস। তিথির মুখের কথা কেড়ে তিথির মামি চড়াও গলায় বলল এসব। তারপর সোজা এসে ঠাস করে একটা চড় বসিয়ে দিল হিয়ার গালে। তোরে না বলছি এই অসভ্য মেয়ের কাছে বসবি না। তিথির চোখ দুটো শক্ত হয়ে রইল। এসব খুব কমন একটা ব্যাপার, রোজকার ব্যাপার। তার তো কথা বলার মানুষই নেই। মামির রান্না করার ব্যস্ততার ফাঁকে কথা বলতে হিয়াকে ডেকেছিল সে, না হলে ডাকতই না। নিজের জন্য আর খারাপ লাগে না, তবে 16 বছর বয়সী ছোট্ট হিয়া তার জন্য মার খেলো, এটা সে মেনে নিতে পারছিল না। ধীর গলায় মাথা নত করে বলল, আমি ওকে ডেকেছি, ওর তো কোনো দোষ নেই। ওকে কেন মারলে? আমাকে মারতে? চিকে মেরে আর হাত নষ্ট করব না। তোরে কি লজ্জা আছে? লজ্জা থাকলে তো কবেই সোজা হইতি। ওই জন্যই তো বললাম আমাকে মারো। আমার অভ্যাস আছে, হিয়ার তো আর নেই। যাদের জন্মের ঠিক নাই তাদের কোনোদিনও লজ্জা হয় নাকি? মামি, আমার দিকে চোখ পাকিয়ে থাকাস? তোর এত সাহস? তিথির নিজেকে শক্ত করে এই কথাটা সে যে সহ্য করতে পারল না। চোখে রক্ত উঠে যায়। তবে দুবেলা খাবার আর মাথার উপরে ছাদের জন্য তিথি চুপ করে যায়। তার মামি চেঁচিয়ে বলে ওঠে, বান্ধবী নিখোঁজ, সে গেছে ঝিলিক পাড়াতে। এত রং আসে কোথা থেকে? যার সকাল শুরু হয় গরম খুন্তির ঘা আর এত সুন্দর সুন্দর কথা শুনতে, এতটুকু রং না থাকলে তিথি সেই 5 বছরেই শূন্যে মিলিয়ে যেত। মুখে খই ফুটেছে নাকি? খইয়ে পড়িয়ে কি বড় বড় কথা শোনাবো? তিথি প্রত্যুত্তর করলো না, মাথা নিচু করে থাকে। মামির পাল্টা প্রশ্ন, কিরে, একসাথে দুইজন গেলি, রিমা কিডন্যাপ হলো আর তোকে রেখে গেল কেন? কেন পাচারকারীর সাথে যুক্ত হলি নাকি? মামি, জন্মের ঠিক ঠিকানা নেই যার, তাকে তো বিশ্বাস করতেও ভয় হয়। তোদের কি বুক পিঠ আছে নাকি রে? তিথির চোখ দুটো আরো শক্ত হয়ে ওঠে। হাতের মুষ্টি শক্ত করে কষ্টগুলো ধামাচাপা দিয়ে আটকে রাখে। মামি চলে যায়, চলে যায় হিয়াও। অশ্রুমে ঢুকে যায় তিথি। কষ্টের ঝাঁজে পুড়ে পুড়ে ওঠে তার শরীর। সে ব্যথা কমাতে কামড়ে কামড়ে রক্তাক্ত করে নিজের হাতের নরম জায়গাগুলো। এলো পাতাড়ি কিল ঘুষি দেয় নিজের মাথায়। দেওয়ালে কপাল ঠুকাতে ঠুকাতে নিজেকে শান্ত করে। তারপর ছোট্ট ওই কাগজ থেকে নাম্বারটা তুলে নেয়। তারপর মেসেজ অপশনে গিয়ে বলে, আসসালামু আলাইকুম, আমি তিথি, হয়তো ভুলে গেছেন। আপনার সাথে আজকে ফ্লার্ট করার জন্য আমি দুঃখিত, লজ্জিত। আসলে বাবা মাহীন বড় হয়েছি তো, অনেক কিছু শিখতে পারিনি। প্লিজ ফরগিভ মি। গতকালের মতো আজ বৃষ্টি নেই, তবে একইভাবে পাশাপাশি বসেছে ইরফাদ আর সিনথিয়া। ইরফাদ গাড়ি চালাচ্ছে সেদিনের মতো চুপচাপ। উদ্দেশ্য হাসপাতাল। 30 মিনিটের মধ্যে কাজ শেষ করে সিনথিয়াকে রেখে যাবে আগের স্থানে। মাথার মধ্যে কাজগুলো গুছিয়ে নিচ্ছে সে। আর একটু পর পর লুকিং গ্লাসে তাকাচ্ছে। একটা কালো গাড়ি তার গাড়ির পেছনে। ইরফাদ একই গলির মধ্যে 2বার পাক ঘোরে। তার গাড়ির গতির সাথে পেছনের গাড়ির গতি কম বেশি হচ্ছে। সে স্পিড বাড়িয়ে দিল, পেছনের গাড়ি দ্রুত ছোটে। আবার কমালে পেছনের গাড়ির গতি কমে। জুতোতে গোজা লিভারবার হাতে তুলে নেয় ইরফাদ। চোখ মুখ শক্ত হয়ে ওঠে ক্রমেই। এক হাতে স্টিয়ারিং, আরেক হাতে রিভলভার। আজকে এর শেষ দেখেই ছাড়বে সে। রিমার পাশে থাকা সকলে ঘুমাচ্ছে। তার ঘুম ভাঙলেও পুরো বিষয়টা বুঝে নিতে ঘুমের ভান করে শুয়ে আছে সে। কিছুক্ষণ পরপরই একটি ছেলে ঘরে প্রবেশ করে সব পর্যবেক্ষণ করে যাচ্ছে। চুপচাপ সকল ঘটনা বুঝতে চাইছে রিমা। ছেলেগুলো চায় কি? কেন এতগুলো মেয়েকে তুলে এনেছে? সে মনে মনে এখান থেকে বের হওয়ার ফন্দি এঁটে যাচ্ছে। কান পেতে শুনতে চাইছে সে আছেটা কোথায়, কোনো শব্দ শোনা যায় কিনা। কিন্তু ওপাশ থেকে শোনা যাচ্ছে ফুল ভলিউমে গান, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। বাইরের শব্দ শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পূর্বে আসা ছেলেটা চলে যাওয়ার পর রিমা উঠে দাঁড়ায়। সন্তর্পণে পা ফেলে দরজার বাইরে বের হয়। রুমের বাইরে খোলা ড্রয়িং রুম পার হতেই হঠাৎই মাথায় চেনা জিনিসের সিগন্যাল দেয়।
গুটি গুটি পায়ে পাশের রুমে যায়। ড্রিম লাইট জ্বালানো রুম, সাদা ফিনফিনে জানালার পর্দা ঝুলছে, থাই গ্লাসে লক দেওয়া। বিছানার উপরে বসে সারা বিছানায় হাত বুলায় রিমা। চেনা গন্ধটা তাকে যেন আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে। মনের মধ্যে আশঙ্কা কু করে ডেকে ওঠে। বুক ভারী হয়। সেনা সাইড টেবিলের ড্রয়ার খুলে বের করে একটি ফ্রেমে বাঁধানো দুজনের ভালোবাসার মুহূর্তে ক্লিপে তোলার ছবি। বুকটার উপরে পাহাড়ের মতো ভারী কিছু যেন বিনা সংকেতে পড়ে। ভালোবেসে ভালোবাসার মানুষ যদি এত বড় খেলা খেলে, তাহলে ভালোবেসে এই খেলা মেনে নিতে এত কষ্ট কেন আমাদের? ভালোবাসায় এত যন্ত্রণা কিসের? পৃথিবীতে অনেক ধরনেরই মানুষ আছে। তাদের মধ্যে কেউ রূপের প্রেমে পড়ে, আর কেউ হয়তো ব্যক্তিত্বের। তবে রিমা তো ভালোবেসেছিল একজন অসহায়ত্ব দেখে। সেদিন এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় তারা। সেদিন ঘুম থেকে উঠে সকাল সকাল বেরিয়েছিল রিমা। প্রথমে ব্যাংকে টাকা জমা দিবে, তারপর সারাদিন 3 বান্ধবী মিলে পুরো শহর দাপিয়ে বেড়াবে। সেই উদ্দেশ্যে সিএনজিতে উঠে বসে তিনজন। তিনজন একসাথে হলে পুরো দুনিয়া ভুলে বসে তারা। সেদিনও গল্পে গল্পে তোলপাড় অবস্থা। হঠাৎই সিএনজি চালকের ফোন আসে। ফোন রিসিভ করেন চালক। কথা বলার তালে অসাবধানতা বশত সামনে থাকা বাইককে ধাক্কা মারে। ছেলেটি বাইক থেকে ছিটকে পড়ে। সিএনজি সামনে চলে যায়। পেছনে থাকা চলন্ত বাসের চাপায় পিষে যায় ছেলেটির পা। সিএনজিতে থাকা তিনজনই আঘাত পায়। সিএনজি চালক সিএনজি রেখেই পালিয়ে যায়। রিমা সহ বাকিরা সিএনজি থেকে বের হয়। পড়ে থাকা ছেলেটির মুমূর্ষু অবস্থা, জ্ঞান নেই। মুখ দেখে চমকে যায় রিমা। রিমা ছেলেটিকে চেনে। ছেলেটির নাম শুভ্র। ভালো চিত্র আঁকে। রিমা দেখতে পারে না ছেলেটির এই অবস্থা। চোখটা বন্ধ করে থাকে। রাস্তার মানুষ বাস চালককে টেনে নামায়। কিছু মানুষ মিলে ছেলেটিকে হাসপাতালে নেন। রিমা, সিনথিয়া আর তিথি সবাই সাথে যায়। শুভ্রর কল লিস্টের প্রথম নাম্বারে কল দিয়ে কিছু ছেলে বন্ধু আসে, কিন্তু পরিবারের কেউই আসে না। ছেলেটির ইমার্জেন্সি অপারেশন করানোর প্রয়োজন। কিছু ফর্মালিটিসের জন্য ছেলেটির পরিবারকে প্রয়োজন, কিন্তু তার বন্ধুরা জানায় ছেলেটির পরিবার নেই। একটা বোন আছে, সেও দেশের বাইরে থাকে। রোগীর পরিবারের অনুপস্থিতিতে আর টাকা জমা না করার কারণে ফেলে রাখা হয় ওভাবেই ছেলেটিকে। রিমার নরম মনটা সেদিন হু হু করে উঠেছিল। কেন উঠেছিল তার কারণ জানা নেই। একজন অসহায় ছেলের পাশে দাঁড়ানোর জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছিল। প্রথমবারের মতো সে একটা বড় সিদ্ধান্ত নেয়। হাসপাতালের রিসিপশনে দাঁড়িয়ে রিসিপশনিস্টকে বলে, একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে আসা পেশেন্টের ট্রিটমেন্টের জন্য কি কি ফর্মালিটিস আছে? জি ম্যাম। পেমেন্ট করতে হবে আর বন্ডে সাইন করতে হবে। অ্যামাউন্ট 50K দিলেই ট্রিটমেন্ট শুরু হবে, বাকিটা পরে পেমেন্ট করা যাবে। অ্যাজ এ ফ্রেন্ড, আমি বন্ডে সাইন করতে চাই, হবে? ওনার ফ্যামিলির সদস্য প্রয়োজন। শুভ্রর ফ্যামিলি নেই। পরিবারের পরে সবচেয়ে কাছের মানুষ হলো বন্ধু। আমি শুভ্রর বন্ধু, আমি শুভ্রর পরিবার। আপনি সব রেডি করুন, আমি পেমেন্ট করে দিচ্ছি। সেদিন রিমার অন্য রূপ দেখা দিয়েছিল তিথি আর সিনথিয়া, আর তারা তো অবাক হয়ে তাকিয়েছিল। রিমা যা করেছিল তাতে মনে হচ্ছিল সে 50,000 না, 100 টাকা পেমেন্ট করতে চাচ্ছে। সিনথিয়া রিমাকে টেনে নিয়ে বলল, তুই ওকে চিনিস? হুম। কি হয় তোর? কখনো তো বলিসনি। বন্ধু? কোথাকার বন্ধু? বলিসনি তো। আর এত টাকা পাবি কোথায়? বাবার ভিসার ডেট শেষ, ওইখানে টাকার প্রয়োজন, তাই এই মাসে কোনো টাকা পাঠায়নি। গত বছর মামাকে 1 লাখ টাকা দিয়েছিল বাবা। সানডে মামা টাকা দিয়ে গেছে। আব্বুর কাছে গোছানো কিছু টাকা আছে, তাই বলল বাকি টাকা ব্যাংকে রেখে আসতে। টাকা নিয়ে বের হয়েছিলাম আজ। সামনেই তো ব্যাংক, ভেবেছিলাম নেমে জমা দিয়ে চলে যাব। পাগল তুই? ওই টাকা এখানে দিবি? তোর মা তোকে মেরেই ফেলবে। আগে তো মানুষের জীবন। আমি শুধু 50K দিব, ওনার জ্ঞান ফিরলে ব্যাক নেওয়া যাবে। তুই আন্টিকে কি করে ম্যানেজ করবি? আর ছেলেটি যদি টাকা ব্যাক না দেয়, মানে না দিতে পারে? না দিলে নাই। নতুন টিউশন হয়েছে দুটো, টাকা পরিশোধ করতে 10 মাস লাগবে। আন্টি যদি বুঝে যায়? বুঝবে না, এত কিছু সে বোঝে না।
10 মাসের মধ্যে টাকা জমা দিয়ে দিব ব্যাংকে। শুভ্রর ট্রিটমেন্ট শুরু হয়। রিমা, সিনথিয়া, তিথি সারাদিন ওখানেই থাকে। রাতে বাসায় ফেরে। সারা রাত ঘুম হয় না রিমার। ভোরের আলো ফুটতেই সে উঠে পড়ে। সিনথিয়া তিথিকে নিয়ে 10টা নাগাদ হাসপাতালে যায়। ছেলেটির জ্ঞান ফিরেছে। তার ছেলে বন্ধুরা ইতিমধ্যে রিমার কথা বলেও ফেলেছে শুভ্রকে। রিমা প্রথমেই ডাক্তারের কাছে ছেলেটির কন্ডিশন জিজ্ঞাসা করেন। ডাক্তার বলেন বাম্পার ঠিক হতে নাও পারে। রিমা ছেলেটির সাথে দেখা করে। সেখান থেকে শুভ্রর সাথে ভালোভাবে পরিচয়। পরিচয় থেকেই প্রণয়। সেই সূত্র ধরেই শুভ্রর বাসায় কয়েকবার আসা যাওয়া করেছে সে। শুভ্রর নিজের বাসা নয়, বাসাটা তার বোনের। বোন দেশের বাইরে। পুরো বাসা জুড়ে সে একাই থাকে। এক পর্যায়ে দুজনের মনে একটা ভয় ছিল, যদি রিমার পরিবার না মানে। বাবা মা কখনোই চাইবে না তার মেয়েকে এমন মানুষের হাতে তুলে দিতে। সেই জায়গা থেকে রিমা জোরাজুরি করে গোপনে বিয়ের জন্য। বাকিটা সে দেখে নিবে। রিমার জেদের কাছে হেরে গিয়ে শুভ্র রিমাকে গোপনে বিয়ে করে। সেই সূত্রেই এই বাসায় তার ভীষণ চেনা। প্রাইভেট আর ভার্সিটি ফাঁকি দিয়ে অনেকবারই তো এই বাসায় এসেছে সে। এই সাইড টেবিলের ড্রয়ারে রাখা ফটো ফ্রেম তো তাদের বিয়ের দিনের। শুভ্রর ফোনে শুভ্রর ক্লিকে ছবি তোলা, তারপর ফ্রেমে বন্দি করা হয়েছে। রিমার যখন এখানে আসতো ফ্রেম সাইডে টেবিলে রাখতো, আবার যাওয়ার সময় ড্রয়ারে রেখে যেত। কত স্মৃতি, কত ভালোবাসার মুহূর্ত এই চার দেওয়ালের মাঝে জমে আছে। রিমা কি সেই রুম চিনতে ভুল করতে পারে? বুকের মধ্যে হঠাৎ করেই উথাল পাথাল ঝড় শুরু হলো রিমার। এত বিশ্বাস, এত ভরসা, এত ভালোবাসার মানুষটা শেষ পর্যন্ত তাকে কিডন্যাপ করলো। কিন্তু কেন? রিমা ধীর পায়ে আবারও আগের জায়গায় ফিরল। এতক্ষণে বেঁধে রাখা যে হাত দুটো প্রাণপণে চেষ্টা করে খুলে দিল। সেই বাঁধনে পেঁচিয়ে নিল নিজের হাত। ভালোবেসে যে মানুষ তাকে ঠকালো, তার হাতে মরার জন্য সে প্রস্তুত। ইরফাদ গাড়ির স্পিড বাড়াচ্ছে, আবার লুকিং গ্লাসে চোখ রেখে প্রয়োজন বুঝে কমিয়ে নিচ্ছে। বারবার বাইরে তাকানো, হাতের রিভলভার খেয়াল করে সিনথিয়া। ইরফাদ দৃষ্টির দিকে লক্ষ্য করতে থাকে। কিছুক্ষণ পর বুঝতে পারে পেছনের গাড়ি তাদের লক্ষ্য করছে। সিনথিয়া চুপচাপ বিষয়টা বোঝার চেষ্টা করে। তারপর ধীর গলায় বলে, কোনো প্রবলেম? অভিজ্ঞতা আর কৌশলে এক টানে দাপিয়ে ছুটে চলে ইরফাদের গাড়ি। পিছু নেয় পেছনের গাড়িটি। আজকে যেন লুকোচুরি নেই, সামনাসামনি খেলা। ইরফাদ গাড়ির স্পিডটা বাড়ায়। পেছনের গাড়িটাও ছুটে আসে বাঘের মতো, যেন এখনই গিলে খাবে। নিজের কৌশলে গাড়িটি শহরের বাহিরে নিয়ে যায়। জনমানবহীন সোজা রাস্তা। সিনথিয়া ধীর গলায় বলে, কোথায় যাচ্ছি আমরা? ইরফাদ দক্ষ হাতে গাড়ির রাস্তাটা ঘেঁষে নেয়। পেছনের গাড়ি তাদের ছুঁই ছুঁই। ইরফাদ তার সুচালো দৃষ্টি রাখে লুকিং গ্লাসে। সাইড গ্লাসের কাজটা নামিয়ে দেয়, পাশাপাশি বলে, কেউ ফলো করছে আমাদের? সিনথিয়া তড়িঘড়ি করে পেছনে তাকায়। পেছনের গাড়ি তাদের গাড়ি ছুঁই ছুঁই। ইরফাদ গাড়ির স্পিড কমায়। পেছনের গাড়ি তাল সামলাতে না পেরে সামনের গাড়ির মাঝামাঝি আসে। ইরফাদ দক্ষ হাতে গাড়ির চাকা বরাবর রিভলভারটা তাক করে। সাইলেন্সার লাগানো রিভলভারের নিশানাটা মিস করে। পেছনের গাড়ির লোকগুলো গাড়ি চালাতে ভালোই দক্ষ, না হলে কি করে বিপদ বুঝে গাড়িটা পিছিয়ে নিতে পারতো না। ইরফাদ আবারও গাড়ির স্পিড বাড়ায়। রাস্তার পাশ ঘেঁষে থাকা গাছগুলো যেন নিজেরাই ছুঁয়ে পেছনে চলে যাচ্ছে। ইরফাদ সবকিছুর ফাঁকে সিনথিয়ার দিকে তাকায়, মুখটা ভারী থমথমে, যেন বিশেষ কিছু নিয়ে ভাবছে। ইরফাদ গাড়ি চালানোর ফাঁকে একবার বলে, ভয় পাচ্ছ? ওইটুকু কথাতেই সিনথিয়া কেঁপে ওঠে। সে ইরফাদের দিকে তাকায়। ইরফাদের দৃষ্টি আবারও লুকিং গ্লাসে। সিনথিয়া অবাক চোখে তাকায়। এই মানুষটা কি মন পড়তে জানে? এত সব কি করে ধরা পড়ে তার চোখে? চুপচাপ বসে সে মাথা নাড়ায়। ইরফাদের ফাঁকে আবারও বলে, ভয়ের কিছু নেই। সিনথিয়া জানে একজন এসপি পাশে থাকা মানে সে যথেষ্ট নিরাপদ। তবে পেছনের মানুষগুলো কেন পিছু নিচ্ছে? কারণ কি? ইরফাদ নাকি সে? ইরফাদ পাশ ফিরে সিনথিয়ার দিকে, তারপর বলে, ব্রেক রেডি। সিনথিয়া ইরফাদের চোখের দিকে তাকায়। এখন ব্রেক কেন দিব? থেমে গেলে তো পেছনের লোকগুলো এসে ধরবে। তাহলে
প্রশ্নগুলো মনে মনে ভাবে আর মাথা নাড়িয়ে সম্মতি দেয়। চলন্ত গাড়ি সাইড করে ব্রেক চেপে দেয় ইরফাদ। পেছনের গাড়ি ছুঁই ছুঁই। দুর্ঘটনা এড়াতে সাইড কেটে সামনে চলে যায় পেছনের গাড়ি। ইরফাদ গাড়ি স্টার্ট দেয় আবারও। গাড়ির চাকা পাঞ্চ করার জন্য গাড়িটিকে সামনে আনা দরকার। পেছনের গাড়িতে কতজন আছে, কি উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। গাড়ি থামিয়ে মুখোমুখি হবার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার। একা হলে তার কোনো চিন্তা ছিল না, তবে পাশে থাকা মেয়েটি এখন তার দায়িত্বে। ইরফাদ গাড়ির স্পিড বাড়ায়, পাশাপাশি হয়ে দেখার চেষ্টা করে গাড়িতে ঠিক কতজন। থাই গ্লাসের কারণে পেছনের সব আবছা। সামনের গাড়ির চাকা বরাবর রিভলভার তাক করে। এইবার নিশানা বরাবর লাগে। গাড়ি থেমে যায়। নিজের গাড়ির দরজা ঠেলে বের হয় ইরফাদ। সামনের গাড়ির লোকগুলো গাড়িতেই বসে আছে। ইরফাদ জানালায় দাঁড়িয়ে কিছুটা নিচু হয়ে উকি দেয়। ভেতরে সিনথিয়া চুপচাপ বসে আছে। ইরফাদ বলে, শুয়ে পড়ো। গাড়ির ওপাশ থেকে গলার স্বর শোনা না গেলেও ইশারা ঠিকই বোঝে। ইরফাদ এখনো জানালায় দাঁড়িয়ে। ইরফাদের সিটে মাথা রাখে সিনথিয়া। জানালায় দাঁড়িয়ে থাকা ইরফাদ উঁচু স্বরে বলছে, গাড়ি থেকে নামবে না, ওকে? সিনথিয়া মাথা ঝাঁকায়। ইরফাদে চলে যায়, তবে বেশিক্ষণ তার মন সায় দেয় না। কেন যেন শুয়ে থাকতে পারে না সে। কি হচ্ছে দেখার আগ্রহে চোখে তৃষ্ণা জেগে যায়। সে উঠে বসে। সামনের গাড়ি থামানো। ইরফাদ কৌশলে এগিয়ে যাচ্ছে। সামনের গাড়ির লোকগুলোকে দেখা যাচ্ছে না, আবার গাড়ি থেকে নামছেও না। ইরফাদ ওই গাড়ির জানালাগুলোর কাছে যায় সাবধানে। রিভলভারের দুটো বুলেট অলরেডি শেষ। বাকি চারটা সে বিনা কারণে ব্যবহার করবে না। রিভলভার তাক করে রেখে সামনের গাড়ির দিকে যায় ইরফাদ। জানালায় টোকা দেয়। রিভলভার তাক করা দেখে সাইড গ্লাস নামিয়ে গাড়ির ভেতর থেকে কেউ। ইরফাদ গমগমে গলায় বলে, হ্যান্ডস আপ। ওদের কাছে কোনো অস্ত্র নেই, যা আছে তা দিয়ে রিভলভারের সামনে টিকতে পারবে না। তারা সকলেই হাত ওপরে তোলে। এক হাতে রিভলভার ধরে থাকে, সাথে গাড়ির দরজা খুলতে বলে ইরফাদ। সাথে সাথে দরজার লকটা খুলে ভেতরে কেউ। সাথে সজোরে লাথি মেরে গাড়ির দরজায়। ইরফাদ হাতের রিভলভার ছিটকে পড়ে যায়। পাশের দরজা দিয়ে বাকিরা বেরিয়ে সামনের দিকে প্রাণপণে ছোটে। রাস্তায় ছিটকে পড়া রিভলভার তুলে তাদের পেছনে ছোটে ইরফাদ। এদিকে সিনথিয়া একা গাড়িতে বসে থাকে। জানালায় তাকিয়ে দেখে নেয় পুরো পরিবেশটা। চারপাশটা প্রায় জনমানব শূন্য। কোনো গ্রাম্য পরিবেশ, মাঝখান দিয়ে রাস্তা। দুই পাশে কোনো ক্ষেত হবে। আশেপাশে কোনো ঘর বাড়িও নেই। রাস্তা নেই, কোনো লাইট। একা জনমানব শূন্য জায়গায় গাড়িতে বসে তার ভয় লাগতে শুরু করলো। তবে অপেক্ষা করা ছাড়া তার আর কোনো উপায় নেই। সে সামনে তাকিয়ে অধীর আগ্রহে তাকিয়ে থাকে। কেন লোকগুলো পিছু নিল, ধরার চেষ্টা করলো, আবারও পালিয়ে গেল। রিমা অঝরে ঝরা বৃষ্টির মতো চোখের জল ফেলে। বুকের মধ্যে ঠকে যাওয়া এক নির্মম ব্যথা তার ঝাঁঝরা করে দিচ্ছে। যে মানুষটাকে অসহায় ভেবে পুরো পৃথিবীকে বাদ করে তার পাশে দাঁড়ালো, আর সেই মানুষটা তাকেই বাদ দিল। পুরো 4 সপ্তাহ পিরিয়ড মিস। গত সোমবার শুভ্রকে বলতে চেয়েছে, বলতে পারেনি সে। শুভ্র অন্য একটা বিষয় নিয়ে আপসেট ছিল। এর মধ্যে অন্য কোনো প্রেশার দিতে চায়নি সে। আচ্ছা, যদি নতুন প্রাণ তার মধ্যে এসে থাকে, তাহলে এই জীবনের কি হবে? আর নতুন প্রাণটারই বা কি হবে? ভাবতেই ফুপিয়ে ওঠে সে। সিনথিয়ার অপেক্ষা শেষ হয় না। ইরফাদের জন্য ভীষণ চিন্তা হচ্ছে। এতগুলো মানুষের সাথে পেরে উঠবেন তো তিনি? রাতের আধারে শুকনো পাতার মর্মরের শব্দে বুকের মধ্যে যেন ধ্রিম ধ্রিম বাজে। সিনথিয়ার বুকের মধ্যে ধ্রিম ধ্রিম শব্দ শোনা যাচ্ছে। হঠাৎই দূর থেকে কোনো মানুষের আকার দেখা যাচ্ছে। সিনথিয়া চোখ বসিয়ে দেখে ওরা একজন নয়, পুরো 6 জন। তারা যেন বাঁধ ভাঙা জলের ন্যায় তেড়ে আসছে তার দিকে। সোজা হয়ে বসে আছে সিনথিয়া। দরজা লক চেক করে। ভয়ঙ্কর আকৃতির মানুষগুলো দরজার গ্লাস হকি স্টিক দিয়ে আঘাত করে। সিনথিয়া চুপচাপ গুটিসুটি মেরে বসে সাহস সঞ্চয় করে বলে, কি চাই? ওপাশে শয়তানের মতো দেখতে মানুষগুলো বলে ওঠে, বের হ। সিনথিয়ার হালকা কেঁপে ওঠে। ইরফাদের কোনো ক্ষতি হয়নি তো? সিনথিয়া চেঁচিয়ে উঠে বলে, কি চান আপনারা? দরজা খোল। সিনথিয়া কিছুক্ষণ আগের কথা মনে পড়ে।
ইরফাত তাকে নামতে নিষেধ করেছিল, সে তাই চুপচাপ বসে থাকে। ওপাশ থেকে শয়তানগুলো বলে ওঠে, নামবি না? ওই ওই ভাঙ দরজা। সিনথিয়া তবুও দরজা খোলে না। ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, থাক থাক, এসপিরে সাইজ কর, যা চাচ্ছি তা যদি পাই আজ জানে মেরে ফেলবো একেবারে। সিনথিয়ার বুক ধুক ধুক করে ওঠে, সাথে সাথে ফিরে তাকায়, দরজার লক খুলে দেয়। শয়তানের দল সিনথিয়াকে টেনে নামায়, গাড়ি সার্চ করে, কাঙ্ক্ষিত বস্তু না পেয়ে সিনথিয়ার হাতটা ধরে। সিনথিয়ার চোখটা শক্ত করে বলে, আমাকে ধরেছেন কেন? ইরফাত সাহেব কোথায়? বেঁধে রেখেছি, আমরা চাই তা না দিলে আজ ওকে মরতে হবে। সিনথিয়া ভেতর থেকে শূন্য অনুভূত হয়, আজ যদি মায়ের জন্য না কাঁদতো আজ এমন দিন আসতো না। সব তার জন্য হলো। সিনথিয়া চুপচাপ তাদের সাথে হাঁটে, চোখ দুটো ইরফাতকে খুঁজে বেড়ায়। তার নিজের জন্য আজ অন্যজন বিপদে, এত এত মানসিক প্রেশার সে আর নিতে পারছে না। সিনথিয়াকে নিয়ে আসা একটি বিল্ডিং এর নিচে হয়, সে শুধু ইরফাতকে খোঁজে। আর একটি ভাঙাচোরা পরিত্যক্ত বিল্ডিং, চারপাশের ক্ষেতগুলো ঠিক কোথায় শেষ হয়েছে তা আন্দাজ করা যাচ্ছে না। একটা শক্তপোক্ত কাঠের চেয়ারে আটসাট বেঁধে রাখা হয়েছে ইরফাতকে। সিনথিয়ার চোখে রক্ত জমে যাচ্ছে, মন চাইছে সব বিলীন করে দিতে। আশেপাশে অনেকগুলো শয়তান ওত পেতে আছে, লোকগুলো ইরফাদের কাছে কিছু চাইছে। ইরফাদের শক্ত চাহনি বলে দিচ্ছে জীবন গেলেও সে জিনিস দিতে পারবে না। সকলের হাতে হকি স্টিক, তারা পাইচারি করে যাচ্ছে। সিনথিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ এপাশ ওপাশ ঘুরিয়ে ফন্দি আটছে যেন। সিনথিয়া দেখলো ইরফাদ বসে আছে মাথা নিচু করে, হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে দুজন ইরফাদের পেছনে আড়াআড়ি ভাবে পায়চারি করছে। এর মধ্যে নতুন কারো আগমন, মানুষটাকে খুব চেনা লাগছে। সিনথিয়া ভুরু কুঁচকে পর্যবেক্ষণ করে, ওনাকে তো থানায় দেখেছিল সিনথিয়া। ইরফাদের অ্যাসিস্ট্যান্ট, নামটা মনে করার চেষ্টা করে সিনথিয়া। বুকের ওপর লাগানো প্লেটে সে কয়েকবার দেখেছিল, ছেলেটির নাম জাবির। সিনথিয়া অবাক হয়ে যায়, এ এখানে কেন? আর ইরফাদের বিপক্ষেই বা কেন? কেন তাকে এভাবে বাঁধলো? জাবির ইরফাদের দিকে এগিয়ে যাচ্ছে, গমগমে বজ্রপাতের ন্যায় উঁচু গলায় বলল, কোথায় রেখেছিস বল। ইরফাদ রক্ত চক্ষুতে তাকায়। জাবির বলে, ওই চোখ দেখিয়ে কোনো লাভ নেই, বল কোথায় রেখেছিস। ইরফাদের চোখ মুখ আরো শক্ত হয়ে ওঠে। জাবির আচমকায় শক্ত কঠিন হাতে সজোরে থাপ্পড় বসিয়াই এসপির গালে। সিনথিয়ার শরীরে বিদ্যুৎ খেলে যায়, ধ্যান জ্ঞান সব ভুলে পাশের লোকের হাত থেকে কেড়ে নেয় হকি স্টিক। ইরফাদ চোখ তুলে তাকায়, ঘুরে দাঁড়ায় জাবির। এ কি কাণ্ড! এইটুকুন পুচকি মেয়ে 10-12 জনের সামনে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে। একজন লোক তেড়ে যায় সিনথিয়ার দিকে, কেড়ে নিতে চাই স্টিক। সিনথিয়া শক্ত করে ধরে থাকে স্টিক, শক্ত নরম হাত সিনথিয়ার হিংস্র বাঘিনীর ন্যায় ফুলে ফেঁপে ওঠে। একজন হাতের হকি স্টিক তার দিকে সজোরে আঘাত করার জন্য তুলতেই সিনথিয়া এগিয়ে আসে, রক্তচক্ষু শক্ত চাহনি। নীরব সিনথিয়া এই প্রথম যেন তার খোলস ছাড়ে, এগিয়ে দাঁড়িয়ে এক হাতে ধরে ফেলে লোকটির স্টিক, অন্য হাতে কাঁধ ও মাথার সাইডে সজোরে আঘাত করে। লোকটি কাত হয়ে যায়। সিনথিয়া নিজের পায়ের সাহায্যে লোকটির পা প্যাঁচ দিয়ে ফেলে, লোকটি পুরো শুয়ে পড়ে। লোকটির হাতের স্টিক কেড়ে নেয়, শক্ত হাতে কনুই দিয়ে আঘাত করে হৃৎপিণ্ডের ওপর। লোকটি জ্ঞান হারায়। চারপাশে বাকি লোকগুলো গোল হয়ে দাঁড়ায়, মাঝখানে দাঁড়ায় সিনথিয়া। চারপাশের লোকগুলো গোল হয়ে ঘুরছে সিনথিয়ার চোখ পাকিয়ে, তাদের ফাঁদ বোঝার চেষ্টা করে। তাদের আঘাত পড়ার আগে সিনথিয়া পাশের লোকটির বাহু ও বুকের সাইড ফাঁকা জায়গায় পা শূন্যে তুলে লাথি মারে, অপর পা সহ নিজেকে ঘুরিয়ে কান গলার মাঝামাঝিতে লাথি মারে। লোকটি ধপাস করে পড়ে, মার্শাল আর্টের প্রশিক্ষণ প্রাপ্ত মেয়েদের মতো মিনিটের মধ্যে কাত করে ফেলে বাকিদের। জাবির ততক্ষণে রিভলভার ধরে ইরফাদের পেছনে দাঁড়ায়, বাকি একজন কৌশলে সিনথিয়ার পেছনে গলা পেঁচিয়ে ধরে, রিভলভার ঠেকায় সিনথিয়ার মাথায়। সিনথিয়া চুপ করে থাকে 30 সেকেন্ড, হাত দুটো ওপরে তোলার ভঙ্গিতে এক হাতের মুষ্টি শক্ত করে, আর চোখে দেখে নেয় রিভলভার, তারপর মারে থুতনি বরাবর। অন্য হাতে কেড়ে নেয় রিভলভার। ঝড়ের গতিতে বাতাসের আগেও ছোটে সিনথিয়া,
জাবিরের কপাল বরাবর ধরে রিভলভারের নল, ট্রিগারের রাখে আঙ্গুল। এই জলদ জ্যান্ত অগ্নিশিখা সিনথিয়াকে দেখে নিজেই যেন অবাক হয় ইরফাদ। কতগুলো পুলিশের সাথে লড়ে এখনো টিকে আছে সে। সিনথিয়া অগ্নিমূর্তি ধারণ করে মুহূর্তেই বজ্র কণ্ঠে বলে, রিভলভার নামান। ইরফাদ দুজনের কর্মকাণ্ড উপভোগ করে। জাবির রিভলভার ইরফাদের দিকে তুলে তাক করে সিনথিয়ার কপালে। দুজন মুখোমুখি। গেম এখানে থামালেও চলবে। তবে ইরফাদ চুপচাপ দেখে। জাবির যদিও নিজের ফর্মে নেই, নেই রিভলভারের বুলেট। বানানো প্ল্যান অনুযায়ী সে একটু বাজিয়ে দেখে সিনথিয়াকে। সিনথিয়ার এই রূপে কতদূর যেতে পারে দেখা দরকার। সিনথিয়া নিজের হাতের রিভলভার ছুঁড়ে ফেলে। জাবির ছোড়া রিভলভারের দিকে তাকাতেই নিজের কপালের ওপরে তাক করা রিভলভার কৌশলে ছিনিয়ে নেয়। পুনরায় তাক করে জাবিরের দিকে। ইরফাদ তখনই বলে ওঠে, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। নিজের পেছনে নাটকীয়ভাবে বাঁধা হাত তুলে হাততালি দেয় ইরফাদ। তারপর বলে, তা ম্যাডাম, মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রাপ্ত হয়েও সেদিন নিজেকে বাঁচাতে আমাকে কেন কল দিলেন? সিনথিয়া হালকা কেঁপে ওঠে। একজন এসপি কতটা চালাক হলে এমন গেম খেলে? জাবির হাসি চাপিয়ে রাখতে পারে না, খানিকটা উঁচু স্বরেই হাসে। তারপর বলে, স্যার, কি অবস্থা করেছেন দেখেছেন? সবগুলোকে হসপিটালে নিতে হবে। ইরফাদ আরেক পলক সামনে তাকিয়ে থাকে, তারপর বলে, ওদের তোলো। জাবির ইরফাদের দিকে তাকায়। গালটা লাল হয়ে আছে ইরফাদের। শরীরের বেঁধে রাখা দড়িগুলো খুলে দেয় জাবির। তারপর বলে, স্যার, ক্ষমা করবেন, থাপ্পড়টা বেশি জোরে লেগেছে। আমিই তো দিতে বললাম, সরি বলার কি দরকার? জাবির বলল, তাহলে আপনি আসুন, ওদেরকে গাড়িতে তুলছি আমি। ইরফাদ মাথা নাড়ায়। জাবির চলে যায়। ইরফাদ নিজের পকেট থেকে মার্শাল আর্টের একটা সার্টিফিকেট বের করে। নিজের রিভলভার সিনথিয়ার কপালে তাক করে বলে, প্রথমত, আপনাকে গাড়ি থেকে আনতে যাওয়া হলো আপনি কি করে নিজেকে বাঁচান ওইটা দেখার জন্য না। আপনি তো তা করলেন না, উল্টো তাদের সাথে এখানে এলেন। 5 মিনিটের মধ্যে প্ল্যান চেঞ্জ করা হলো। নাটক কেমন হলেও জানাবেন। সকল প্রশ্নের উত্তর তো আপনি নিশ্চয়ই দিবেন। তবে আগে বলুন, আপনি আমাকে বাঁচাতে এত মরিয়া কেন হলেন? সিনথিয়ার চোখ দুটো টলমল করে উঠল। আজ সে ভয়ঙ্কর ভাবে ফেঁসে গেছে। এই ফাঁস থেকে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। এসপি ইরফাদকে সে কেন বাঁচাতে চাইছে সে তো জানে না। শুধু ইরফাদের তাক করা রিভলভার তার নরম হাতে ধরা। ইরফাদের বলিষ্ঠ হাত পেঁচিয়ে নিয়ে রিভলভারের নল নিজের বুকের বাঁ পাশে ঠেকায়। তারপর ভেজা গলায় বলে, ওখানে না, এখানে শুট করুন। খোলা ছাদ, দূরে থেকে ভেসে আসা দমকা হাওয়া শো শো করে কানে বাজছে। ওই তো আলো দেখা যায় মাঠ পেরিয়ে বহুদূরে। তবে যত নিকট তত শুধু ঝাপসা। পুরো ছাদ জুড়ে একটি তারহীন হলদে আলো জ্বলছে। আলো ঝাপসা হয়ে আসছে ক্রমেই। খোলা ছাদের নিচে দাঁড়িয়ে দুজন। একজন রিভলভার তাক করে আছে। অপরজন রিভলভার নিজের হাতে টেনে হৃৎপিণ্ডের উপর ধরে আছে। দুজনের মধ্যে পিনপতন নীরবতা। মায়াবিনী হরিণী চোখে যত কোমলতাই থাকুক সে ভাষা হয়তো কোনো কঠিন হৃদয়ের মানুষ পড়তে পারবে না। মন বোঝা কি এত সহজ? সবাই মন বোঝে। এসব অভিনয়। সে তো ধরেই নিয়েছিল এসপি কত সহানুভূতি দেখাচ্ছে, কত নরম, কত কোমল। আসলে মানুষকে বিশ্বাস করাই ভুল। একগুচ্ছ কথা, সীমাহীন ব্যথা সিনথিয়ার চোখে যেন স্বচ্ছ পানির রূপে থই থই করে। তবে সে জানে এ চোখের জল নিজের কাছে এক সমুদ্র দুঃখ, ব্যথা, যন্ত্রণার এক অপ্রকাশিত উপন্যাস, আর অপরের কাছে দু ফোঁটা স্বচ্ছ পানি অথবা সস্তা গল্প। নিজের দুঃখ কখনো অন্যকে স্পর্শ করে না। কেউ দুঃখের ভাগও নেয় না। তবে অনেকেই গল্প শুনতে মরিয়া হয়। শোনার পর আহারে বলেই হারিয়ে যায়। তাই এই মুহূর্তে সিনথিয়ার মন থেকে কিছু বলার নেই। সে শুধু শাস্তি চায়। খানিকটা সময় দীর্ঘশ্বাস নিয়ে সিনথিয়া বলে, শুট মি। ইরফাদ সিনথিয়ার মায়াবী ভেজা চোখ দুটোতে প্রথমবারের মতো সরাসরি একটানা অনেকটা সময় নিয়ে তাকায়। তার তীক্ষ্ণ চোখ কি মানুষ চিনতে ভুল করতে পারে? অবশ্যই না।
সে জানে তার সামনে দাঁড়ানো মেয়েটি কেবল হিংস্র জানোয়ারের জাল ফেলার একমাত্র হাতিয়ার। সে তো এ কারণেই সব জেনে বুঝে সামনে দাঁড়ানো মেয়েটিকে অনেকটা সময় দিল। প্রয়োজনে কোমল হলেও বন্ধু সুলভ আচরণ করল, যাতে সিনথিয়া স্বেচ্ছায় সব খুলে বলে। কিন্তু মেয়েটি এতই সরল আর এতই আবেগী, এত কষ্ট সয়েও সত্যিটা বলল না। সত্যি বললে কি আর এই নাটক তাকে সাজাতে হতো? এত দুঃখ তো তাকে দিত না। ইরফাদের গলায় সেই আগের শীতল সুর, যা পুরো হৃদয়কে বরফ শীতল করে দিতে পারে। ইরফাদ আরও কিছু পেপার্স খুলে দেখায়, তারপর ধীর গলায় বলে, সব বললেই তো হয়। নিজেকে কেন কষ্ট দিচ্ছ তুমি? কি বলবো? তোমাকে অ্যাডপ্ট করা হয়েছিল, আমাকে বলনি। তুমি মার্শাল আর্ট জানো, আমাকে বলনি। তুমি একজন অ্যাপ ডেভেলপার, তুমি কিচ্ছু বলনি সিনথি। সিনথিয়া পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে, যেন পৃথিবীর কোনো শব্দ, কোনো কিছু তাকে স্পর্শ করে না। ইরফাদ রিভলভার সরায়। এটা তাক করা শুধুমাত্র একটু ভয় দেখানোর জন্যে। আসলে এই সত্যি ভয় দেখিয়ে বের হবে না। ইরফাদকে এর চেয়েও কোমল হতে হবে, যাতে সিনথিয়া ভরসা করতে পারে। ইরফাদ এক পা এগিয়ে দাঁড়ায়, নিজের বলিষ্ঠ কঠিন হাত আবারও কোমল করে সিনথিয়ার মাথায় রাখে। ট্রাস্ট মি, আমি সব ঠিক করে দিব। সিনথিয়া চোখ উল্টিয়ে ভরসার হাতটা টলমল ঝাপসা চোখে দেখে। সে দীর্ঘ শ্বাস টেনে নেয়, ফুপিয়ে উঠে, কিন্তু কিচ্ছু বলে না। ইরফাদ ধীর শান্ত বরফ শীতল গলায় আবার আশ্বস্ত করে, কিছু অনুভূতি প্রকাশ না করলে তুমি বাঁচতে পারবে না সিনথি। সিনথিয়া লম্বা শ্বাস টেনে বলে, আমি জ্ঞান হওয়ার পর থেকেই জানতাম আমি বাবা মায়ের অতি আদরের সন্তান। চাওয়ার আগে সব পেয়ে যেতাম। এভাবেই বড় হয়ে ওঠা। আমি তখন ক্লাস 7 পড়ি। আমার টিউটর ছিল আমার কাজিন, খুব ভালো ছেলে, রূপে গুণে সকলের চোখের মণি। আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম। ভাইয়া রাতে পড়াতে আসত, আমিও খুব উৎসাহ নিয়ে পড়তে বসতাম। খুব ফ্রেন্ডলি ছিল ভাইয়া, সবার মতো আমার কাছেও সে ভীষণ প্রিয়। সে প্রথমবারের মতো আমাকে জানালো আমি বাবা মা কেউ না। প্রথমে বিশ্বাস করিনি, পরে সকল ডকুমেন্ট দেখে বাধ্য হলাম। সে আমাকে এটাই বোঝালো আমি এই বাসার কেউ না। আমার বাবা মা নিঃসন্তান ছিল বিধায় আমাকে আনা। এরপর আমার ভাই মুগ্ধ হয়েছে, কিন্তু তারা আমাকে ফেলে দিতে পারে না, তাই অমনি রেখে দিয়েছে। এরপর থেকে বাবা মায়ের ভালোবাসা খাদ না থাকার পরও আমার চোখে মনে হতো হয়তো সত্যিই ভালোবাসে না। নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিতে থাকলাম, চুপচাপ হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম। সেদিন রাত 7টা আম্মু বাবা একটা কাজে বাইরে গেলেন। মুগ্ধ ঘুমিয়েছিল তাই রেখে গেলেন। মুগ্ধ তখন 4-5 বছরের হবে। একটু পর জিসান ভাইয়া এলো বাসায়। আমি প্রতিদিনের মতো পড়তে বসে গেলাম। ভাইয়া আমার হাত ধরল। আমি কিছু বুঝতে পারলাম না। আমি হাত টেনে সরিয়ে নিলাম। তার চাহনি সেদিন আমাকে শীতের মধ্যেও ঘামিয়ে তুলছিল। সবটা না বুঝলেও কিছু তো বুঝি। আমি না পারছি চলে যেতে আর না পারছি বসে থাকতে। বাসায় কেউ নেই, ছুটে কত দূর যাব। আমার গলা ধরে আসে। কথা বলার যে একটা শক্তি আমি পুরো হারিয়ে ফেলি। তবে মৃত্যুর আগেও মানুষ বাঁচার চেষ্টা করে। আমি শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার দিতে চেয়েছিলাম। সে চিৎকার বাধা পড়ল তার লৌহশক্ত হাতের চাপায়। আমি দমে গেলাম না, হাত পা ছোড়াছুড়ি করলাম। সে আমার গলায় পেঁচানো ছোট্ট ওড়না আমার মুখে ঠেলে দিল। হাত পা বেঁধে বিছানায় ছুঁড়ে মারল। আমি প্রাণপণে আল্লাহকে ডাকি।
আমি ভয়ে আধমরা তখন। জীবনের এমন ভয়ানক পরিস্থিতির শিকার হওয়া মেয়েটি প্রথমবারের মতো অনুভব করল ব্যাড টাচ কি। সে আমাকে পরপর 3টে জায়গায় তার জ্বলন্ত নোংরা ওষ্ঠের স্পর্শ দেয়। একটা ঘাড়ে, একটা গলায় আর একটা হৃদয়ের উপর। এরপর কলিং বেল বাজে। সে আমার হাত পায়ের বাঁধন খোলে আর বলে, এসব যদি বলি তাহলে কেউ বিশ্বাস করবে না। কেউ না। এতে আমি উল্টো বাবা মা আর নিজের জায়গা হারাবো। রাস্তায় রাস্তায় ঘুরব, কেউ জায়গা দিবে না। সেদিন আমি প্রথমবারের মতো সব চেপে যাই। ওই রাতে যন্ত্রণায় ওই অবুঝ সিনথিয়া দু চোখের পাতা এক করতে পারেনি, শুধু নিঃশব্দে কাঁদে। এরপরও সুযোগের ব্যবহার জিসান বরাবর করার চেষ্টা করে। আমি অসংখ্যবার আম্মুকে বলতে যেও পারিনি, বাবাকে বলতে পারিনি। নিজের ঘরেই নিজেই অসহায়ত্ব আর অসহনীয় যন্ত্রণায় ভুগতে থাকি। চোখের নিচে কালি জমে, ক্লাসে মনোযোগ নেই, পৃথিবীর কোনো কিছুতে মন দিতে পারি না। পরে একদিন ফ্রেন্ডদের সাথে সব শেয়ার করি। ওরা আমাকে বলে আমি যেন একবার মাকে বলে দেখি। আমি বাসায় এসে মা এর পিছনে ঘুরঘুর করি। আম্মু জিজ্ঞেস করে, কিছু বলবি? আমি পুরো বিষয়টা খুলে বলি। আম্মু পুরো আকাশ থেকে পড়ে। এই বিষয়টি আম্মু চাচিকে জানায়। চাচি আর ভাইয়া মিলে আম্মুকে একটা চিঠি দেয়। সেখানে লেখা, আমি তোমাকে ভালোবাসি। ভাইয়া আম্মুকে বুঝায় আমি চিঠি ভাইয়াকে দিয়েছি। ভাইয়া রাজি হয়নি বলে আমি ওইসব বানিয়ে বলছি। আম্মু সেদিন প্রথমবারের মতো আমাকে মারে। চিঠি আমার হাতের লেখা ছিল। একবার পোড়ানোর ফাঁকে ভাইয়া একটা ট্রান্সলেশন করতে দিয়েছিল। ওই সেন্টেন্স দেখে পড়ে মনে পড়ল। উপরের অংশটুকু ছিঁড়ে ফেলা হয়েছে। আমি ফেঁসে গেলাম। বাবার কাছে ছোট হলাম। এভাবেই চলছিল। ভাইয়া কিছু দিনের জন্যে আসা বন্ধ দিল। যেহেতু তাদের সকলের মতে ভাইয়ার কোনো দোষ নেই, তাই আম্মু তাকে বাবা সোনা বলে আবার নিয়ে আসলো। আমার ভয়ের দিন শুরু। তবে বেঁকে বসলাম তার কাছে, আমি আর পড়ব না। মরে গেলেও না। কেউ অবশ্য জোর করল না। তবে ভাইয়ার আসা যাওয়া চলাকালীন আমি ইনসিকিউর ফিল করতাম। ঠিক ওই সময়ে টিভিতে একবার আত্মরক্ষার জন্যে মার্শাল আর্টের কথা জানলাম। বাবার কাছে আবদার করলাম মার্শাল আর্টে ভর্তি হব। বাবা কেন যেন না করলেন না। তবে মা বেঁকে বসলেন। কিন্তু একদিন বাবা আমার স্কুলে গেলেন। সেখান থেকে চুপ করে আমাকে ভর্তি মার্শাল আর্ট একাডেমিতে ভর্তি করে দিলেন। শুরু হলো আমার নতুন যাত্রা। এইটুকু বলেই সিনথিয়া উল্টো ঘোরে। নিজের জামার পেছনের জিপা টেনে নিচু করে। ইরফাদ তখন হাতের ভাঁজে হাত গুজে দাঁড়িয়ে আছে। চোখ দুটো মাটিতে নিবন্ধ। পেছনে ঘুরে সিনথিয়া বলে, সেদিন ছিল আমার জীবনের স্মরণীয় দিন। কেউ বাসায় নেই। আমাকে চাচির কাছে রেখে যায় আম্মু। ভাইয়া সেদিন ঢাকার বাইরে। আমিও থেকে যাই নিশ্চিন্তে। আমি বিকেলে ঘুম। চাচি বিকেল বেলা ছাদে যায়। হঠাৎ অনুভব করি আমার পিঠে সুরসুরি লাগছে। আমি ঘুমে পাথর। যেন বাকি পৃথিবীকে অগ্রাহ্য করে আরেকটু ঘুমাই। হঠাৎ আগের ভয়টা মাথাচাড়া দিয়ে উঠে। ঘুম ছুটে যায়। লাফিয়ে উঠে বসি। আমি স্তব্ধ, বাকরুদ্ধ, বিছানার উপর ভাইয়া। আমি চেঁচিয়ে ওঠার আগেই তার হাতের আড়ালে আমার মুখ। নিজের ওড়নাটা আবারও আমার মুখের মধ্যে ঠেলে দেয়। তার শক্তির সাথে আমি কুল পাই না। মার্শাল আর্টের আত্মরক্ষার কৌশল আমি প্রয়োগ করি। সে আমার উপর থেকে দুহাত পিছিয়ে যায়। কিন্তু আবারও উঠে আমাকে উল্টো ঘুরিয়ে রাগে ক্ষোভে আমার পিঠে 6টা কামড় দেয়। সেটা মনে হয় মানুষের দেয়া আঘাত নয়,
প্রতিটা দাঁত আমার পিঠকে রক্তাক্ত করে। পিঠের মাংস ভেদ করে ক্যানাইন দাঁতগুলো ঢুকে যায়। আমার পিঠের অবস্থা দেখলে বুঝবেন। ইরফাদ তাকায় না। সিনথিয়া পিছু ফিরে তাকায়। পেছনের মানুষটি চোখ নামিয়ে দাঁড়িয়ে। সিনথিয়া ভেজা গলায় বলে, দেখুন না, কিছু আঘাত দেখতে হয়। পৃথিবীতে কত মানুষের কত দুঃখ যে হাসি মুখের আড়ালে থাকে এইটা দেখেই বুঝবেন। ইরফাদ এক হাত দূরে দাঁড়ানো। সিনথিয়ার বলার পর চোখ তুলে তাকায়। পিঠ জুড়ে গোল গোল হওয়া কামড়ের দাগ। দাঁতগুলো যেন পিঠ ফুটো করে দিয়ে গেছে। ইরফাদের চোখে রক্ত উঠে যায়। সিনথিয়া ঘুরে দাঁড়ায়। তারপর আবার অশ্রুসিক্ত নয়নে বলে, সর্বশক্তি দিয়ে প্র্যাকটিসের বাস্তবায়ন করি সেদিন প্রথম। আমার ভেতরের যত শক্তি ছিল ওর উপর প্রয়োগ করি। মারতে মারতে সেদিন আধমরা করি। পরে জ্ঞান হারায়। আমি সেদিন প্রথম বাবাকে আমার পিঠোটা দেখাই। আমি যদি মিথ্যা বলি এই জানোয়ারের মতো কামড় কে দিল? আমি কি আমার পিছনে কামড়াতে পারি? বাবা সেদিন কেঁদেছিল। কিন্তু এরপরও আমি ন্যায় বিচার পেলাম না। ভাই ভাই সম্পর্ক রক্ষার্থে তারা এই পুরো বিষয়ে ধামা চাপা দিল। আমি শুধু প্রতিরাতে যন্ত্রণায় পুড়তাম। এই হলো জীবন। পুরুষ নামক শব্দটায় ঘৃণা জমল। কারো সাথে কথা বলতাম না। বাইরে যেতাম না। এভাবেই চলছিল। একসময় রাফি এলো। রাফি ওর বোনকে কলেজে দিতে আসতো। ওইখানে আমাকে দেখেছিল। কত বিশ্বাস কত ভরসার জায়গা সে নিজে তৈরি করল। আমি তবুও বিশ্বাস করলাম না। বন্ধুরা বোঝালো সব ছেলেই এক নয়। বন্ধুত্ব করলে তো দোষের কিছু নয়। মেনে নিলাম। কাছ থেকে দেখলাম ছেলেটা সত্যিই ভালো। তাকে আমার সমস্ত পাস্ট খুলে বললাম, সে মেনে নিল। আমিও মেনে নিলাম। শর্ত ছিল বিয়ের আগে কোনো দিন স্পর্শ করতে পারবে না। রাফি মেনে নিয়েছিল। 2 বছরের সম্পর্কে ও ওর কথা রেখেছে। কখনো স্পর্শ করেনি। তবে একদিন খুব অসুস্থ থাকায় চোখের পাতায় ওর ওষ্ঠের স্পর্শ পেয়েছিলাম। মিথ্যা বলবো না, তখন ভালো লেগেছিল। এরপর দেখুন, ভাগ্যের নির্মম পরিহাসে তার কাছে আবার ঠকে গেলাম। বিশ্বাস শব্দটাই হারিয়ে গেছে জীবন থেকে। হারায়নি। হারালে পুরুষের কাছে ঠকে যাওয়া গল্পের চিহ্ন তুমি অন্য পুরুষকে দেখাতে না। আপনি মনে হয় কাপুরুষদের সাথে সুপুরুষের তুলনা করলেন। তারপর বলো, নিজেকে প্রোটেক্ট করার শক্তি থাকার পরও আমাকে কেন কল দিলে? সিনথিয়া দম নিয়ে বলল, ওই দিন। এইটুকু বলার পর ইরফাদের ফোনটা কেঁপে উঠল। এক হাতে সিনথিয়াকে থামতে বলে ইরফাদ। ফোনের ওপাশে জাবির বলে, স্যার, প্রফেশনাল সকল আর্টিস্টদের মধ্যে একজনকে সন্দেহ করা যায়। সে গত সপ্তাহতে দোকান থেকে অনেকগুলো ঘুমের ইনজেকশন কিনেছে। সকল ইনফরমেশন নেওয়া শেষ। লোকেশন ট্র্যাক করা হয়েছে। আমাদের ইমিডিয়েটলি যাওয়া প্রয়োজন। কিন্তু সিনথিয়া, স্যার, মিস সিনথিয়াকে রেখে আসতে অনেক সময়ের ব্যাপার। আমাদের হাতে সময় নেই। আপনি ওনাকে নিয়ে চলে আসুন। ওকে। ইরফাদ ফোন রাখে। তড়িঘড়ি করে সিনথিয়াকে বলে, বাকি কথা পরে শুনব। আমাদের যেতে হবে। সিনথিয়া নিজের পেছনের জিপা টেনে তোলার চেষ্টা করে। ইরফাদ লম্বা পায়ে এগিয়ে যাচ্ছে। সিনথিয়া দোটানায় পড়ে যায়। এই রকম উন্মুক্ত পিঠ নিয়ে হয়তো গাড়ি অবধি যেতে পারবে। বাকি পথ। তবুও পেছনে জিপা টানে আর এলোমেলো পায়ে এগিয়ে যায়। ইরফাদ খানিকটা এগিয়ে গিয়ে পাশে সিনথিয়াকে না দেখে পিছন ফিরে তাকায়। সে অনেকটা পেছনে। ইরফাদ তাড়া দেয়, হারি আপ। সিনথিয়া তখন অপ্রস্তুত।
জিপার ছেড়ে দৌড়ে ইরফাদের পাশাপাশি হয়। ইরফাদের পায়ের সাথে দৌড়ে ছুটে চলে। গাড়ির দরজা খুলে দেয় ইরফাদ। সিনথিয়া গাড়িতে উঠার জন্য এক পা দেয়। তখনই ইরফাদের চোখে পড়ে উন্মুক্ত পিঠের সেই ক্ষতের চিহ্নগুলো। চোখের সামনে সিনথিয়ার বলা কথাগুলো ভেসে ওঠে। কেমন যেন অশান্ত লাগে। ইরফাদ শীতল গলায় বলে, ওয়েট। সিনথিয়া পিছু ফেরে। জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইরফাদ চোখের ইশারায় বলে সামনের দিকে ঘুরতে। সিনথিয়া ইরফাদের সামনে ঘুরে দাঁড়ায়। ইরফাদ বলিষ্ঠ হাতে টেনে আনে জামার দুপ্রান্ত। মাঝখানের জিপার টেনে তুলে ঢেকে দেয় পুরনো যন্ত্রণার ইতিহাস। চলবে।